দেশের মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রশাসন আছে, সে আর্মি হোক, বিজিবি হোক, পুলিশ হোক, র্যাব হোক, যেই হোক না কেন, সম্পূর্ণভাবে তারা কিন্তু ব্যর্থ। বর্তমান বাংলাদেশে যে বিশৃঙ্খলা লেগে গেছে, এটা বলার অপেক্ষায় থাকে না। আমার ছাত্র ভাইরা কেন আহত হবে, আমরা এর বিচার চাই। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমরা এই আন্দোলনে আমরা কারো গায়ে হাত তুলি না, আমরা কোনো নৈরাজ্য চাই না। দেখলাম যে যমুনার সামনে 35-85, মানে চাকরির বয়স 35 করতে হবে, এমন কিছু ছাত্রছাত্রী তারা আন্দোলন করতেছে, পুলিশের সাথে লেগে গেছে, তুমুল ভাবে লেগে গেছে। আজকে যা দেখলাম যে মানে একটা ফাইটিং হয়েছে, যে সেই 35-85 শিক্ষার্থী এবং পুলিশ, হ্যাঁ, তারা কিন্তু ফাইটিং এ চলে গিয়েছে। আমরা কিন্তু পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে এবং ছাত্রছাত্রীরা সেটা নিরুপায় হয়ে হোক আর উপায় হয়ে হোক না কেন, তারা সে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে। দেখেন একটু সেই আন্দোলনটা একটু দেখে আসি আমরা। তবে সবচেয়ে একটা উদ্বিগ্নের বিষয় হচ্ছে দেশের পোশাক শিল্প কারখানা, যেখানে আশুলিয়া, গাজীপুর আশুলিয়া, এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে গাজীপুরে আপনারা জানেন যে পোশাক শ্রমিক এবং বাংলাদেশের প্রশাসন, তারা ফাইটিং হয়েছে। প্রশাসনের গুলিতে একজন নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এমন নিউজ আমরা অনলাইনে দেখতে পেলাম যে একজন নিহত হয়ে গেছে এবং 5 জন তারা গুলিবিদ্ধ হয়েছে। এমন একটি নিউজ আমরা দেখতে পেলাম যে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি, যে পোশাক শ্রমিকরা বা পোশাক যারা মালিক, পোশাক কারখানার যারা মালিক, তারাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ কি, বহির শত্রুর আক্রমণ থেকে, বহির শত্রু বলতে যারা কারখানায় কাজ করে না, তারাও এসে কারখানায় হামলা চালাচ্ছে। কাল আমার ফ্যাক্টরিতে অ্যাটাক হয়েছে, ওরা ওয়েট করতেছিল ওয়ার্কার বের হলে ওরা ফ্যাক্টরি পুরাই দিবে। আমরা কিন্তু ফ্যাক্টরি ছেড়ে দিচ্ছি 11টার সময়। আমার এখানে আর্মি আসছে 1:36। দেশের সব জায়গায় একটা হজবরল পরিস্থিতি। আপনার এই পরিস্থিতি যদি হয় গার্মেন্টস শিল্প কারখানায়, দেশের একমাত্র শিল্প কারখানা যেখানে 40 লক্ষের অধিক শ্রমিক কাজ করতেছে, এবং সেই শিল্প কারখানা থেকে দেশের একমাত্র শিল্প প্রতিষ্ঠান সেটা হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে মানে প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনকাম করে দিচ্ছে সরকারকে। কারণ কি, সেই বাংলাদেশ থেকে যদি বেশি কিছু এক্সপোর্ট হয় তা হচ্ছে পোশাক। হ্যাঁ, এই যে শ্রমিকদের তৈরিকৃত পোশাক, সেটাই একমাত্র বিদেশের বাজারে রমরমা ব্যবসা, এবং বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই পোশাকের। বাংলাদেশের পোশাকের তাদের কোয়ালিটি, মানে তাদের যে পোশাকের যে কোয়ালিটি, গুণগত মান, সবকিছু মিলে বিদেশের বাজারে বাংলাদেশের পোশাকের একটা মূল্যায়ন রয়েছে, বাংলাদেশের পোশাকের একটা সুনাম রয়েছে। যে সুনামের কারণে বহির্বিশ্ব থেকে যারা প্রোডাক্ট আর কি ক্রয় করে, বাংলাদেশ থেকে প্রোডাক্ট ক্রয় করে বহির্বিশ্বে সেল করে, বা আমেরিকার সে ক্রেতা বা বিভিন্ন দেশের ক্রেতা থাকুক না হোক, হ্যাঁ, তারা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের সে মূল্যবান পোশাক, মানে কোয়ালিটিফুল পোশাক তারা কিন্তু ক্রয় করে নিয়ে যায় তাদের দেশের জন্য, তাদের দেশের বাজারের জন্য, বাজারজাত করার জন্য। কিন্তু এখানে এসে যদি দেখে যে প্রতিদিন আপনার যে মারামারি, হানাহানি, শিপমেন্ট ঠিক মতো যাচ্ছে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপত্তা দেওয়ার কেউ নাই, শুধু তাই না, এটাকে নিন্দা জানানোরও কেউ নাই। আমি আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই, এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য কি জিনিস দরকার, আমার আশেপাশে ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরি সিকিউর। এটা যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে এই দেশে এই সরকারকে রেখে কি ফায়দা বা কি বেনিফিট পাবে দেশের জনগণ, বা দেশের সর্বোপরি দেশ কি বেনিফিট পাবে, এটা আমার সবার কাছে প্রশ্ন। এই কারণে সবাইকে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়। নট অনলি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা দেশের সাধারণ জনগণ যারা গণঅভ্যুত্থান করেছিলেন, মানে একটা চক্রের ফাঁদে পড়ে যারা সেদিনকে মানে গণভবন দখল করার জন্য এসেছিলেন, তারা হয়তো বুঝতে পারছেন যে এই গণভবন দখল করা ছিল বাংলাদেশ ধ্বংসের একটা মূল কারণ। কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা ছিল বাংলাদেশ ধ্বংসের একটা মূল কারণ। এই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হয়তোবা কখনোই বাংলাদেশ পড়ে নেই এই 15-16 বছরের মধ্যে। কারণ কি, যে আপনি যেখানে যাবেন সেখানে একটা
ঝামেলা বর্তমান বাংলাদেশের মানুষজন দেখতে পাচ্ছে। বিভিন্ন জায়গায় অনলাইন মিডিয়ায় হোক না কেন, বা বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে মানে কিভাবে চলাচল করতেছে, বা বাংলাদেশের মানুষের মুখে হাসি নেই। কেন হাসি নেই? আপনারা শুধু জানেন যে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখে তারা উদ্বিগ্ন, তারা ভীত, খুব ভীত যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা ভীত যে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দেখতেছেন। আপনারা বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানে তাদের আর্থিক অবস্থা এতই খারাপ হয়েছে যে 1 কেজি চাল তারা কিনে খায় 700 টাকা দিয়ে। আমরা যেমন বাংলাদেশে 1 কেজি চাল 60 টাকাতে যে চালটা কিনি, তারা ওই দেশে 1 কেজি চাউল কিনে 700 টাকা দিয়ে, মানে 700 বাংলাদেশের 700 টাকায়, অথবা সেখানে মানুষের 700 টাকা দিতে হয়, সেখানে হয়ে যাবে 1000 রুপি। এমন হয়ে যাবে যে 1000 রুপি দিয়ে তারা 1 কেজি চাউল কেনে। আপনারা চিন্তা করছেন যে দেশের পরিস্থিতি কোন অবস্থায় গেলে তারা 1000 টাকা দিয়ে 1 কেজি চাউল ক্রয় করে। ইমরান খানকে আপনারা চেনেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন ছিল, তখন কিন্তু এই আমেরিকার ইন্ধনে এই ইমরান খানকে তারা ওই পার্লামেন্ট থেকে মানে বিভিন্নভাবে ফন্দি করে, বিভিন্নভাবে প্ল্যান করে তারা কিন্তু ওই ইমরান খানকে হটিয়ে দিয়েছে। এখন যে শাহবাজ শরীফ আছে, চোর না বাটপার জানি না, কিন্তু দেশের পরিস্থিতি একদম ঠান্ডা করে দিয়েছে। দেশে কোনো আয় উন্নতি নেই। আপনারা দেখবেন অনলাইনে সার্চ করে, বা পাকিস্তানের যে সংবাদ মাধ্যম আছে সেখানে সার্চ করে দেখবেন যে তারা কি বলতেছে বা তাদের দেশের অবস্থা কেমন। বন্ধুরা, আমরা কি সেই পাকিস্তানের অবস্থায় কি আমরা করতে চাই? পাকিস্তানের অবস্থা শুধু দেশ পড়বে না কিন্তু শুধু দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে এই সরকার। দেশের সার্বিক মানুষের ভাগ্য নিয়ে খেলছে এই সরকার। আপনারা জানেন যে বিএনপি কিন্তু তারা এখন ক্ষমতায় আসতে পারেনি, তারা কিন্তু সেভাবে লুটপাট শুরু করে দিয়েছে তুমুলভাবে। আপনারা জানেন যে দেশের পরিস্থিতি যে এখানে খুন, এখানে চুরি, এখানে ডাকাতি যেভাবে শুরু হয়েছে, সেভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কিন্তু সেই জাহান্নাম হইতে, মানে আফগানিস্তান বা পাকিস্তান হইতে বেশি সময় লাগবে না। কারণ কি ঘরে ঘরে যুদ্ধ শুরু হয়ে যাবে। তার মানে সেই যুদ্ধটা না হবে গৃহযুদ্ধ, মানে ক্ষমতার দাপট দেখিয়ে গৃহযুদ্ধ শুরু হবে, মানুষে হানাহানি হবে, সমাজে কোনো শান্তি শৃঙ্খলা থাকবে না। সমাজে সব সময় অশান্তির একটা বসবাস থাকবে। এই অশান্তির বসবাস যদি আমরা না দেখতে চাই, বা আমরা যদি এই বাংলাদেশের ভবিষ্যৎ নিজ হাতে নষ্ট না করতে চাই, তাহলে কিন্তু আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং আমাদের মাঠে নামতে হবে। মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু সম্পূর্ণভাবে দেশের যে আর্মি, দেশের যে সেনাবাহিনী বা দেশের যে প্রশাসন, তারা কিন্তু সবকিছু অবলোকন করতেছে বা সবকিছু অনুভব করতেছে দেশ কোন দিকে যাচ্ছে। তারা কিন্তু একটা স্টেপ নিতে পারে, তারা কিন্তু মানে এই সরকারকে বা এদেরকে বের করে দিয়ে তারা কিন্তু সামরিক শাসন জারি করতে পারে, কিন্তু তারা কিন্তু সেটা করতেছে না। কারণ কি, যে তারা দেখতেছে যে এই সরকারের মানে স্বার্থ দেখতেছে, কিন্তু এই সরকারের স্বার্থ কিন্তু দেখলে হবে না, সর্বোপরি বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের আর্মি বা প্রশাসনদের, বাংলাদেশের যারা প্রশাসন আছে, বাংলাদেশের যারা সামরিক বাহিনী আছে, তারা কিন্তু এই বাংলাদেশের বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। এদের স্বার্থ দেখলে চলবে না। অলরেডি প্রায় 2 মাস হয়ে গেল, তারপরে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় একটা চরম উচ্ছৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা গেছে, যে একদম চরম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি। এই ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি একটা দেশে যদি থাকে, সেই দেশকে কখনো একটা সভ্য দেশ বলা চলে না। যারা এই কাজ বাজ করতেছে তাদেরকে কখনোই সভ্য বলা চলে না। এই বাংলাদেশ নষ্টের একটা গোষ্ঠী আছে, তারা হচ্ছে মূল হোতা, হচ্ছে তারা যে শান্তি শৃঙ্খলা নষ্টের মূল হোতা হচ্ছে তারা হচ্ছে যে তারা জানেন এই টুপি চোরা মৌলবীরা। আপনারা দেখেন আজকে চট্টগ্রামে আর্মির গাড়িকে তারা হামলা করেছে। দেখলেন যে এই যে টুপি চোরা মৌলবী, এদেরকে টুপি মাথায় দেওয়া আছে, এদের আচার ব্যবহার দেখলে মনে হয় কি যে এরাই শুধু বাংলাদেশের মুসলমান, আর যারা 90% মুসলমান আছে তারা হচ্ছে অমুসলিম। তার মানে কি, তাদের কথার বিরুদ্ধে, তাদের কথার বাইরে যারা যাবে তারা হচ্ছে অমুসলিম, আর ওরা হচ্ছে খাঁটি মুসলমান। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনাদের দায়িত্ব আপনারাই নেন, ঠিক আছে? আমি ভেস্তে যাব না দোজকে যাব, এই দায়িত্ব আপনাদের নিয়ে রাখবে না। আপনাদের দায়িত্ব মানে নিজের চরকায় তেল দেন। আপনার যে চরম অসভ্য, চরম বেয়াদব বা জঙ্গিবাদী, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানে। এই কারণে আপনারা সমস্ত যারা ইসলামপন্থী আছেন
সবাই যদি একজোট হন তাহলে কিন্তু আপনারা বেশি না 10টা আসনে বেশি পাবেন না। সবাই জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, যতগুলো ইসলামী সংগঠন আপনারা সবাই একত্র হওয়ার পরেও আপনারা 10 থেকে 20টা বেশি সিট পাবেন না। এটা বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দেয় না। আপনারা যতই ফরজগার হন আর যতই ইমানদার হন, ইমানদার ব্যক্তি আর ফরজগার ব্যক্তি সমাজের জন্য শত্রু হিসেবে বিবেচিত হয়। কারণ কি, যে আপনারা নিজেরা সবকিছু জানেন কিন্তু আপনারা কোনো কিছু মানেন না। হ্যাঁ, মানে আপনারা নিজেরা সবটা জানেন কিন্তু কোনো কিছু মানেন না। তার মানে কি, আপনারাই প্রথমে যাবেন দোজখে। এটা কিন্তু কোরআনের কথা, এটা কিন্তু আমাদের কথা না। হ্যাঁ, প্রথম কাতারের এক শ্রেণী আলেম থাকবে, এক শ্রেণীর ধর্মগুরু থাকবে, তারাই আগে দোজখে যাবে, মানে জাহান্নামে যাবে। এমন এক বয়ান শুনেছিলাম একজন হুজুরের কাছ থেকে। হ্যাঁ, যে সেই অনুসারে আপনারা কিন্তু আগে জাহান্নামে যাবে। ঠিক আছে, আপনারা বেশি পাড়াপাড়ি করতেছেন বা পিড়াপিড়ি করতেছেন জনগণের সাথে, জনগণকে এটা বিষিয়ে তুলতেছেন। মানে যেখানে সেখানে যেমন মাজার পন্থীদের মাঝারে আগুন লাগাই দিবেন, তাদেরকে মারধর করবেন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি ঘর দরজায় হামলা করবেন। তারপরে বিভিন্ন জায়গায় এই যে পূজা যারা করে, হ্যাঁ, তাদের পূজা ভেঙে দিবেন। হ্যাঁ, মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা আপনারা লাগাই দেওয়ার জন্য, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনারা যে পায়তারা করতেছেন, জনগণ কিন্তু এগুলো অলরেডি বুঝে গিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে অনেক কিছু আলোচনা করলাম। যদি আমার আলোচনায় আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে থাকে, আমার সাথে বেশি রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।